নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। পূর্ব কলকাতায় জলাভূমি বুঝিয়ে দেদার নির্মাণ, এ নিয়ে গত বছরের ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বলে 5টি বেআইনি নির্মাণ ভেঙে দিতে। তার মধ্যে নাকি ছিল নরেন্দ্রপুরে ভস্মীভূত গোডাউনের জায়গাও। চাঞ্চল্যকর এই তথ্য জলাজমি সংক্রান্ত মামলার আইনজীবী। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার 500টা এরকম জায়গা যেটা চিহ্নিত করা হয়েছে বেআইনি কোনো কিছু নির্মাণ হয়েছে। যদি প্রকৃত আজকে ব্যবস্থা নিত আনন্দপুরের যে ঘটনাটা, সেটাও কিন্তু এই 500টার মধ্যে একটি জায়গা। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। মারা গেছেন বেশ কয়েকজন, এখনো অনেকে নিখোঁজ। অভিযোগ, এই দুটি গোডাউনই পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে তৈরি। এই জলাভূমিতে বেআইনি নির্মাণ নিয়ে এর আগে নানা সময় অভিযোগ উঠেছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। গত বছরে 8ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল। নির্মাণের জন্য পঞ্চায়েতের দেওয়া অনুমোদন জলাজমিতে কিনা তা খতিয়ে দেখতে হবে, অনুমোদন বাতিল করতে হবে এবং অবৈধ নির্মাণ ভেঙে দিতে হবে। 2 বছর ধরেই মামলা চলছে। 505টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে জলাভূমি কর্তৃপক্ষ, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ করা হয়নি। বিচার বিভাগ ও প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। পূর্ব কলকাতা জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। যে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তার মধ্যে নাকি ছিল নরেন্দ্রপুরে ভস্মীভূত গোডাউনের জায়গাও। চাঞ্চল্যকর তথ্য জলজমি সংক্রান্ত মামলার আইনজীবীর। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার 500টা এরকম জায়গা যেটা চিহ্নিত করা হয়েছে, যেটা জলাজমি ভরাট করে বাড়ি বা নির্মাণ হয়েছে বা বেআইনি কোনো কিছু নির্মাণ হয়েছে। গভর্নমেন্টকে অর্ডার দিয়েছে কোর্ট যে আপনারা এটা ভেঙে দিন। আজ অবধি কিন্তু অথরিটি কোনো ব্যবস্থা নিতে পারেনি। যদি প্রকৃত আজকে ব্যবস্থা নিত আনন্দপুরের যে ঘটনাটা, সেটাও কিন্তু এই 500টার মধ্যে একটি জায়গা। আজকে কিন্তু তাহলে সেই ঘটনাটা হতো না। বেআইনি নির্মাণ ভাঙতে হাইকোর্ট নির্দেশ দেয় ডিসেম্বরে। অভিযোগ, তারপর কিছুই হয়নি। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে একটি অর্ডার বা রায় দেওয়া হয়। তাতে বলা হয় সেখানে যে বেআইনি নির্মাণ রয়েছে প্রায় 400টি, সেগুলো ভেঙে ফেলতে হবে। 1 মাসের সময় বেশি পেরিয়ে গেছে। তারপরে ছবিটা কি জানেন? আসুন দেখাই কি অবস্থায় রয়েছে সেই জায়গাগুলো। অভিযোগ, দিনে রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে ঢোকে মাটি বোঝাই গাড়ি। সেই মাটি ফেলা হয় জলাজমিতে। জলাজমি ভরাট করে কোথাও তৈরি হয় বহুতল, কোথাও গোডাউন, কোথাও দোকান। টোটাল ওয়েটল্যান্ড, জলাভূমি প্লাস সব সালি ল্যান্ড। এখানে কোনো কংক্রিট দিয়ে কোনো কাজ করা যাবে না। প্লাস এগুলো সব মৎস্যজীবী দেওয়া ছিল। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে A to Z যত নেতা MLA যা ছিল, সব 2 নম্বরই পয়সা খেয়ে এগুলো কাজগুলো করেছে। 8-10 বছর হচ্ছে এগুলো কাজগুলো শুরু করেছে। এই যে কারখানাগুলো হয়েছে, যেখানে আগুন লাগলো, সেগুলো কি বেআইনি? সব বেআইনি। কোনো ফায়ার সার্ভিস নেই, কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, কোনো সার্ভিস নেই, কোনো ছেলে সেফটি নেই। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কোথাও কোনো স্ট্রাকচার আপনি পার্মানেন্ট স্ট্রাকচারে পরিণত করতে পারবেন না। কোথাও আপনি হাটমেন্ট ছাড়া, অর্থাৎ আপনি ওপরে কোনো ছাদ বানাতে পারবেন না। তো গোডাউন তো বোঝাই করে হয়েছে, এবং এই কনস্ট্রাকশন বেআইনি কনস্ট্রাকশন দিনের পর দিন হয়েছে। সবটা রামসার সাইডে আপনাকে আইনত দিতে পারে না তো লাইসেন্স, আটকে দেওয়া আছে। অনলাইন আপনি পারমিশন পাবেন না, আপনি পলিউশন সার্টিফিকেট পাবেন না, আপনি ফায়ার লাইসেন্স পাবেন না। তাহলে সেখানে কি করে হলো? এই গোডাউনগুলো নিয়ে প্রত্যেকটা সময় আমাদের আপত্তি হয়েছে। নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরের 2 গোডাউনে বিধ্বংসী আগুন, বেশ কয়েকজনের মৃত্যু। তাদের পরিবারে এখন হাহাকার। এরকমই একাধিক পরিবারের সদস্যদের দিয়ে সাংবাদিক বৈঠক করালো ওয়াও মোমো কর্তৃপক্ষ। চেষ্টা করলো দায় ঝাড়ার, কিন্তু এতে কি আর চিনে ভেজে? বিভিন্ন জায়গায় ওয়াও মোমোর দোকানের সামনে দেখানো হয়েছে বিক্ষোভ। ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো, দাদা আমি আজকে মরছি। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি এজ থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি এজ থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত।
দুটি পাশাপাশি গোডাউন, একটি ওয়াও মোমোর কাঁচামাল রাখার আর একটি ডেকোরেটরসের। রবিবার গভীর রাতে এই দুটো গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, মারা যান বেশ কয়েকজন। তাদের বাড়িতে এখন হাহাকার। সেই স্বজনহারাদের সামনে রেখে দায় এড়ানোর চেষ্টা ওয়াও মোমোর। রুবি মোড়ে তাদের কর্পোরেট অফিস, সেখানেই ডাকা হয় মৃতদের পরিজনদের। তাদের অফিসের সামনে রাস্তায় বসিয়ে করানো হয় সাংবাদিক বৈঠক। ডেকোরেটরের গোডাউনের কোর্টে বল ঠেলে ওয়াও মোমো কর্তৃপক্ষ চেষ্টা করে দায় ঝাড়ার। বেরোতে পারলো না কেন? তো কোম্পানির ভিতরে এক্সিট গেট ছিল, তো ওই যে ডেকোরেটার্স আছে না, ওখানে প্রচুর পরিমাণে ওদের যে কাঠ বাঁশ এইগুলো ফেলে নিয়ে এক্সিট গেটটা পুরো বন্ধ করে রেখেছিল। তো সেই জন্য এক্সিট গেটটা খুলতে পারিনি। বাইরের সাইডটা অনেকটা ফাঁকা, তো সিকিউরিটি গার্ড তাই জন্য ভিতরে বসছিল। তো পাশের গোডাউন থেকে আগুন লেগে, যেহেতু মোমো কোম্পানি কোনো আগুনের কাজ হতো না, ভিতরে দিয়ে ওরা তালাচাবি মেরে দিয়েছিল, ছোট গেটটাই খোলে। ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো, দাদা আমি আজকে মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি এজ থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত। যখন ফার্স্ট আগুন লাগলো তখন থেকে যদি ফায়ার সিস্টেম থাকতো তাহলে মানে ভাই মরতো না। স্বজন হারানোর যন্ত্রণা, এরই মাঝে তাদের ডেকে অফিসের সামনে বসিয়ে করানো সাংবাদিক বৈঠক করালো ওয়াও মোমো কর্তৃপক্ষ। কিন্তু এতে কি ছিঁড়ে ভিজবে? প্রশ্নটা উঠছে, কারণ ওয়াও মোমোর বিরুদ্ধে নানা জায়গায় দেখানো হয়েছে বিক্ষোভ। যাদবপুরে ওয়াও মোমোর কাউন্টারের সামনে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। সিটুর পক্ষ থেকে শিলিগুড়িতেও ওয়াও মোমোর দোকানের সামনে বিক্ষোভ দেখানো হয়। ধর্মতলায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই হয়ে যায় দুটি গোডাউন। এদিন সেখান থেকে ভেঙে পড়া টিনের শেড সরানো হয়। এখনো চলছে দেহাংশের খোঁজ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হাড়গোড়। ডিএনএ ম্যাপিং এর জন্য 23 জনের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নিউজ 18 বাংলা। আজ শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তার আগে গতকালই নরেন্দ্রপুরের শুভেন্দু অধিকারী নাজিরাবাদে গিয়ে চড়ালেন সুর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য, যেখানে মন্ত্রী মেয়র তারা সুযোগ পান, মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না। নরেন্দ্রপুরের নাজিরাবাদ। রবিবার গভীর রাতে এখানকার দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, মারা গিয়েছেন অনেকে এখনো নিখোঁজ, যার মধ্যে বেশ কয়েকজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার সেই নাজিরাবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাজিরাবাদে গিয়ে দেখা করেন মৃতদের পরিজনদের সঙ্গে। এই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা জারি করেছে পুলিশ, তাই যেখানে আগুন লেগেছিল সেই ঘটনাস্থলের কাছে একাই যান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী চেয়েছিলেন এদিন গড়িয়া থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করে যেতে। পুলিশের অনুমতি না মেলায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, শুক্রবার শর্ত সাপেক্ষে মিছিল করা যাবে, বদলাতে হবে রুট। মিছিলের রুট হবে গড়িয়ার কাছে শীতলা মন্দির থেকে শুরু, ঢালাই ব্রিজ, ইএম বাইপাস হয়ে নরেন্দ্রপুর থানা। এই রুটে 2000 জনকে নিয়ে মিছিল করা যাবে। মিছিল হবে সকাল 11:30 থেকে দুপুর 3:30-র মধ্যে। রাস্তার বাঁ পাশ ধরে মিছিল যাবে। কোনো অশান্তি হলে তার দায় মিছিলের উদ্যোক্তাদের। অর্থাৎ শুক্রবার শুভেন্দুর মিছিল, তার আগে বৃহস্পতিবার বিজেপির কয়েকজন বিধায়ককে নিয়ে তিনি যান নরেন্দ্রপুরের নাজিরাবাদে। ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী, এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য, যেখানে মন্ত্রী মেয়র তারা সুযোগ পান, মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না। যখন ঘটনাটা ঘটলো, যখন আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস স্পটে
দমকলের গোটা বাহিনী, পুলিশের গোটা বাহিনী উদ্ধার হচ্ছে, তখন তো এই বিজেপির এই বিজেপির এই লোকগুলো অন্ডালে ওদেরকে নতুন প্রেসিডেন্ট হয়েছে সে আসবে বলে তাকে মুখ দেখাতে হাতে গাঁদা ফুল নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। তখন মানুষের কথা মনে ছিল না, 3 দিন বাদে মনে হয়েছে ওখানে গন্ডগোল করতে যাওয়া উচিত। নরেন্দ্রপুরের শুভেন্দুর মিছিলের জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট, কিন্তু নবান্নের সামনে তাকে ধর্নার অনুমতি দেয়নি আদালত। আইপ্যাকের ঘটনার প্রতিবাদে নবান্নের সামনে বিজেপি বিধায়কদের নিয়ে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল শর্ত সাপেক্ষে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্নায় বসা যাবে। এই নির্দেশে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই মামলা এদিন খারিজ করে দেয় হাইকোর্ট, জানিয়ে দেয় নবান্নের সামনে ধর্নার অনুমতি দেওয়া যাবে না। নিউজ 18 বাংলা। বর্ণ বৈষম্য রোধে ইউজিসির নয়া বিধিতে স্থগিতাদেশ। ইউজিসির নয়া বিধিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। নয়া বিধিতে আরও বিভাজন সৃষ্টি হতে পারে বলে মন্তব্য। ইউজিসির নির্দেশিকা খতিয়ে দেখা হবে বলে জানায় আদালত। পরবর্তী নির্দেশ পর্যন্ত 2012 সালের বিধি বহালের নির্দেশ। সুপ্রিম কোর্ট যেটা করেছে, কারণ এই ইউজিসি বিলটা একদম পুরো আনকনস্টিটিউশনাল ছিল, ইলিগাল ছিল, খুবই ভালো হয়েছে। আর যা করছে সব তো সংবিধানের বাইরেও করছে। বিভিন্ন প্রভিশন, অনেকগুলো প্রভিশনকে সুপ্রিম কোর্ট স্টে করেছে। সব মানুষের বিশ্বাস, অগাধ বিশ্বাস দিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট ইজ দ্য প্রোটেক্টর অফ দি কনস্টিটিউশন। মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে ধৃত তারকার অভিযোগে ধৃত অনুষ্ঠানের উদ্যোক্তা। মিমির অভিযোগে গ্রেফতার তনয় শাস্ত্রী। অসুস্থ হয়ে রাতেই হাসপাতালে ভর্তি তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রীর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশও। বনগাঁ হাসপাতালে ভর্তি জখম 2 কনস্টেবল। পুলিশকে বাধার আরও একটি মামলায় ধৃত 2। তবে এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা আপনারা দেখছেন। আমি নিশ্চয়ই যাব। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? অবশ্যই পারেন। যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। বনগাঁ পিএস নর্থ সেন্ট্রাল, ঠিক আছে? ওকে, বড়বাবুর সঙ্গে বড়বাবু আপনার সঙ্গে একটু কথা বলবো। সবাই যাবো পাড়া, সবাই যাবো, সবাই পাড়া দেখছেন আপনারা, সবাই দেখছেন পাড়া। আপনারা এখন ফালতু এখানে ফালতু হ্যারাসমেন্ট হচ্ছে। সবাই রয়েছে পাড়ার এখানে, সবাই রয়েছে পাড়ার। এই যে পুলিশ গাড়ি যাবে না, কেউ যাবে না এখানে, তুমি দাঁড়াও। অনিরুদ্ধ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনিরুদ্ধের কাছে যাব। অনিরুদ্ধ, স্থানীয়রা কি বলছেন, কেন বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মিমি চক্রবর্তীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল বনগাঁ পুলিশের পক্ষ থেকে তনয় শাস্ত্রীর বাড়ি নয়া গোপালগঞ্জে যাওয়া হয় এবং তনয় শাস্ত্রীকে আটক করবার চেষ্টা করতেই সাধারণ মানুষরা বিক্ষোভ দেখাতে থাকে। তনয় শাস্ত্রীকে একা থানাতে আসতে দেবেন না তারা, তেমন দাবি তুলতে থাকেন। পরবর্তীতে পুলিশ সেখান থেকে তনয় শাস্ত্রীকে তুলতে গেলে সাধারণ মানুষের হেনস্থার মুখে পড়ে পুলিশ এবং পুলিশকে রীতিমতন আক্রমণ করা হয় বলেও পুলিশ স্বপ্রণোদিতভাবে মামলা করেছে। সরকারি কাজে বাধা এবং পুলিশকে হেনস্থা করা হয়েছে সেই অভিযোগে ইতিমধ্যেই তনয় শাস্ত্রী এবং আরো 2 জনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। এই ঘটনা বিকেল গড়াতেই সন্ধ্যার পরে তনয় শাস্ত্রী অসুস্থ বোধ করেন বনগাঁ পুলিশ কাস্টডিতে। তারপরেই তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে পুলিশকে হেনস্থার কারণে, পুলিশকে যে হেনস্থার ঘটনা ঘটে সেই ঘটনায় ইতিমধ্যে 2 জন কনস্টেবল আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর রয়েছে এবং তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে তনয় শাস্ত্রীর আইনজীবী জানিয়েছেন যে তার মক্কেলকে নোটিশ না দিয়ে এরকম ভাবে গ্রেফতার করাটা অন্যায় হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী। প্রিয়াঙ্কা, যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর হয়েছে। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে,
25শে জানুয়ারি রবিবার বনগাঁ নয়া গোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ। রাত্রি 12টা বেজে গেছে, নির্যাতন প্রোগ্রাম এখানেই শেষ। বনগাঁ থানায় মেল করে নালিশ করেন মিমি। এরপরে অতি সক্রিয় বনগাঁ পুলিশ। বৃহস্পতিবার আয়োজক তনয় শাস্ত্রীকে ধরতে বনগাঁয় তার বাড়িতে যায়। বিনা নোটিশে তাকে থানায় যেতে বলায় প্রশ্ন তোলেন তনয়। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। এরপর তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তনয় শাস্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। একটা কমপ্লেন হয়েছে, সবই বেলেবেল সেকশনের কেস, উইদাউট নোটিশে পুলিশ ধরে নিয়ে এসছে। নোটিশ দিতে পারতেন, আমরা কোর্টে সারেন্ডার হয়ে যেতাম, বেল নিয়ে নিতাম। ঠিক কি হয়েছিল রবিবার? উদ্যোক্তার দাবি, মিমির অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল রাত 10:30টায়। তিনি মঞ্চে ওঠেন রাত 11:15টায়। অনুষ্ঠানের জন্য পুলিশ অনুমতি দিয়েছিল রাত 12টা পর্যন্ত। সেই মতো রাত 12টায় মিমিকে মঞ্চ ছাড়তে বলেন উদ্যোক্তা। উদ্যোক্তার দাবি, কম সময়ে মঞ্চে থাকলেও মিমিকে প্রাপ্য টাকাই দেওয়া হয়। মিমি চক্রবর্তীকে আমরা অনেক বিশ্বাসের সাথে এবং ভালোবেসে একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো মানুষ হিসাবে আমরা এখানে উপস্থিত করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমরা ভুল কাজ করেছি ওনাকে নিয়ে এসে, কারণ আমার যখন কোনো বিষয় অন্যায় ছিল না, আমি তো তার কাছে কোনোভাবে নত হতে পারি না। সে সেলিব্রিটি হতে পারে, তাকে তো আমরা এমনি আনিনি। উদ্যোক্তার দাবি, মিমি দেরি করে আসেন। রাত 12টা বেজে যাওয়ায় তাকে নেমে যেতে বলা হয়। মিমির দাবি, তাকে অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এই মর্মে তিনি বনগাঁ থানায় অভিযোগ করেন। তার জেরেই কি অতি সক্রিয় বনগাঁ পুলিশ? তাহলে এখানে কার দোষে কার শাস্তি? দেরি করে অনুষ্ঠানে যাওয়ার পরেও অন্য ব্যাখ্যা মিমি চক্রবর্তী। লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসেছে। আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 20 to 30 মিনিট। মিথ্যে বারবার করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয় না। এখানেই থেমে থাকেননি মিমি, তিনি আরো কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। আমার ভয়েস কেউ নিচে করতে পারেনি আজ অব্দি, পারবে না, আমি ভয় পাই না। আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বিবাহ বিতর্কে হাইকোর্টে হিরণ। আরো একবার আপনাদেরকে জানাবো, বিবাহ বিতর্কে হাইকোর্টে হিরণ। আগাম জামিন চেয়ে হাইকোর্টে বিজেপি বিধায়ক। কদিন আগেই হিরণ ঋতিকার বিয়ের ছবি পোস্ট হয়। হিরণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন প্রথম স্ত্রী অনিন্দিতার অভিযোগে মামলা রুজু পুলিশের। মামলা রুজুর পরই আগাম জামিনের আবেদন হিরণের।